হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজ আমরা মডার্ন হিস্ট্রি ডেসক্রিপটিভে জওহরলাল নেহেরু সম্পর্কে আলোচনা করব, যেটি ডিফারেন্ট এক্সামে তোমাদের কাজে লাগবে। এখানে আমরা শেষে প্রিভিয়াস ইয়ার বেশ কিছু এমসিকিউ আলোচনা করব জওহরলাল নেহেরু সম্পর্কে, যেটি আমাদের জেনে রাখা দরকার। সো জওহরলাল নেহেরুর আগে আমরা কয়েকটি এমন পয়েন্ট সম্পর্কে আলোচনা করে নিই যেগুলি প্রত্যেকটি ক্যান্ডিডেটের জানা উচিত। প্রথম যে পয়েন্টটি রয়েছে, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, এটি কার দ্বারা লেখা? এগুলি আমাদের কিন্তু ডেসক্রিপটিভেরও 1 নাম্বার হিসেবে আসতে পারে। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া ওয়াজ রিটেন বাই জওহরলাল নেহেরু। ডিসকভারি অফ ইন্ডিয়া তাহলে লিখেছেন কে? জওহরলাল নেহেরু। ডাইরেক্ট কোশ্চেন। জওহরলাল নেহেরু কি ভারতরত্ন অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন? হ্যাঁ, কোশ্চেন আসতে পারে ইয়েস অর নো। তো হ্যাঁ, জওহরলাল নেহেরু ভারতরত্ন অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন। প্রশ্ন যদি আসে কবে পেয়েছিলেন, 1955-এ। 1955-এ জওহরলাল নেহেরু এখানে ভারতরত্ন অ্যাওয়ার্ডটি পান। পণ্ডিত জওহরলাল নেহেরু আমাদের স্বাধীন ভারতের প্রথম কোন পদটি উনি পেয়েছিলেন? তো ইন্ডিয়ার প্রথম প্রাইম মিনিস্টার যিনি, তিনি হলেন জওহরলাল নেহেরু। চিলড্রেন্স ডে অবজার্ভ করা হয় কার জন্মদিন উপলক্ষে? চিলড্রেন্স ডে অবজার্ভ করা হয় জওহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে, এবং যেটি কিনা 14ই নভেম্বর, 14 নভেম্বর। নেক্সট হচ্ছে গিয়ে, জওহরলাল নেহেরু কংগ্রেসের সভাপতিত্ব কোন সালে প্রথম করেছিলেন? 1929-এ কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন জওহরলাল নেহেরু। নেহেরু যে নেহেরুবাদ, বেসিক্যালি সেটা কিসের উপর বেস করে তৈরি, কিসের উপর ভিত্তিতে তৈরি? তো নেহেরুভিয়ান সোশ্যালিজম পলিটিক্যাল লিবার্টি, ইকুয়ালিটি এবং টলারেন্সের উপর তৈরি। রাজনৈতিক স্বাধীনতা, সাম্য এবং সহনশীলতার উপর ভিত্তি করে এটি তৈরি। নেক্সট, 1928-এ জওহরলাল নেহেরু যখন আইএনসির প্রেসিডেন্ট ছিলেন, একই টাইমে তিনি অল বেঙ্গল স্টুডেন্ট কনফারেন্সেরও এখানে প্রেসিডেন্ট ছিলেন। জওহরলাল নেহেরু পূর্ণ স্বরাজ কনসেপ্টটাকে পপুলারাইজ করেন। পূর্ণ স্বরাজ কনসেপ্ট পপুলারাইজ কে করেন? জওহরলাল নেহেরু। আর স্বরাজ কনসেপ্টটাকে পপুলারাইজ কে করেন? তাহলে হবে বাল গঙ্গাধর তিলক। স্বরাজ কনসেপ্টটাকে প্রথমবার বলেছিলেন কে? দয়ানন্দ সরস্বতী। এই ছোট ছোট প্রশ্নগুলো আমাদের কিন্তু ডেসক্রিপটিভেরও 1 নম্বরে আসবে, মানে যেগুলো তোমরা এমসিকিউ করো সেই কনসেপ্টটাই কিন্তু ডেসক্রিপটিভে তোমাদের আসবে। জওহরলাল নেহেরু মুভ দি হিস্টোরিক অবজেক্টিভ রেজলিউশন 13 ডিসেম্বর ইন 1946। 1946-এর 13ই ডিসেম্বর জওহরলাল নেহেরু এখানে অবজেক্টিভ রেজলিউশন নিয়ে কাজ করেছিলেন, এবং পরবর্তী সময় যা প্রিয়াম্বেল নামে আমাদের কাছে পরিচিত। এই যে বেসিক পয়েন্টগুলো বললাম, যেগুলো তোমাদের ডাইরেক্টলি 1 নম্বরের ডেসক্রিপটিভে আসতে পারে। এবার আমরা জওহরলাল নেহেরু সম্পর্কে যদি আমাদের 3 বা 5-এ লিখতে বলা হয়, তাহলে ছোটোবেলায় যেমন করে লিখতাম, আমাদের লেখার প্র্যাকটিসটা সেভাবে তৈরি করতে হবে। তো আমরা একটুখানি বোঝার চেষ্টা করি জওহরলাল নেহেরু সম্পর্কে আমরা কিভাবে লিখতে পারি। আমরা বলতে পারি যে জওহরলাল নেহেরু জন্মগ্রহণ করেছিলেন, বা এরকমভাবে বলতে পারি ভারতবর্ষ বা ইন্ডিয়া সেলিব্রেট করে চিলড্রেন্স ডে 14 নভেম্বর, এবং সেই 14 নভেম্বর জওহরলাল নেহেরুর বার্থডে। নেক্সট আমরা বলতে পারি যে এই যে জওহরলাল নেহেরু সম্পর্কে আমরা কথা বলছি, ওনার যে বাবার নাম, ওনার বাবার নাম হচ্ছে মতিলাল নেহেরু। মায়ের নাম যদি মনে রাখতে পারো খুব ভালো কথা, মায়ের নাম হচ্ছে স্বরূপ রানী। আর যদি মনে রাখলে ভালো, হ্যাঁ, মায়ের নাম স্বরূপ রানী, মাদার নেম স্বরূপ রানী। এবার মতিলাল নেহেরু যিনি ছিলেন, তিনি কিন্তু কংগ্রেসের অ্যাক্টিভ একজন মেম্বার ছিলেন। জওহরলাল নেহেরু সম্পর্কে আমরা যদি বলা যায়, তাহলে জওহরলাল নেহেরু কোয়ালিফাইড একজন ব্যারিস্টার ছিলেন, যিনি লন্ডন থেকে পাস আউট হয়েছিলেন। নেহেরু প্রথম যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে পার্টিসিপেট করেন, বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কেরিয়ারে পার্টিসিপেট করেন, তখন দেখা যাচ্ছে উনি বেশ কয়েকটা ধাপে ধাপে পদক্ষেপে পার্টিসিপেট করেন। তো ওই গল্পটা একটু চলো শোনা যাক। আমরা জানি অ্যানি বেসান্টকে। অ্যানি বেসান্টকে আমরা কে জানি? অ্যানি বেসান্টের সাথে জড়িত রয়েছে একটি পয়েন্ট, যেই পয়েন্টটি কানেক্টেড হোম রুল মুভমেন্টের সাথে। এই হোম রুল মুভমেন্টটি কত সালের মুভমেন্ট? এই হোম রুল মুভমেন্টটি 1916 সালের মুভমেন্ট। এই হোম রুল মুভমেন্টের টাইমেই কিন্তু বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ট একত্রিত হয়ে সেই সময়ে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের যে যে দায়িত্বভারটা, সেই দায়িত্বভারটা সামলেছিলেন। এই হোম রুল লিগে এই সময় কিন্তু জওহরলাল নেহেরু পার্টিসিপেট করেছিলেন। তার পরবর্তী টাইমে সবচেয়ে বড় ঘটনা যদি বলা হয়, তাহলে 1919-এ এই সময় দেখা যায় যে রাউলাট অ্যাক্ট আসে এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়, এবং তার পরবর্তী মুহূর্তে নন কোঅপারেশন মুভমেন্টটি লঞ্চ করা হয় গান্ধীজির দ্বারা।
এবার এই নন কোঅপারেশন মুভমেন্টটি যেটি গান্ধীজির দ্বারা লঞ্চ করা হয়, সেই গান্ধীজির নন কোঅপারেশন মুভমেন্টে এখানে দেখা যাচ্ছে যে ন্যাশনাল যে মুভমেন্ট, সেই মুভমেন্টে গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত তিনি হন এবং তিনি হয়ে এখানে কানেক্টেড থাকেন এবং জয়েন করেন। এর পরবর্তী টাইমে আমরা দেখতে পাচ্ছি যে 1919-এর পরবর্তী সময়ে যখন এই মুভমেন্টটি 1922-এ চৌরি চৌরা ঘটনার জন্য বন্ধ হয়ে যায় এবং বন্ধ হয়ে যাওয়ার পরে 1923-এ স্বরাজ পার্টির ফরমেশন হয়। সেই স্বরাজ পার্টির ফরমেশনের সময় একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয় অল ইন্ডিয়া কংগ্রেসে। সেই অল ইন্ডিয়া কংগ্রেসে এই 1923-এ ইনি জেনারেল সেক্রেটারির পদে নির্বাচিত হন। জেনারেল সেক্রেটারির পদে, এই যে পয়েন্টগুলো বলছি তোমরা খাতা পেন নিয়ে বসো এবং এগুলোকে পরপর করে লিখে দিলেই তোমাদের জওহরলাল নেহরু সম্পর্কে শর্ট পয়েন্ট রেডি হয়ে যাবে। তার পরবর্তী টাইমে এখানে তিনি অ্যাক্টিভভাবে পার্টিসিপেট করেন এবং দেখা যাচ্ছে যে নেহরু এখানে যখন সাইমন কমিশন আসবে 1927-এ বলা হয়, তখন তার তীব্র বিরোধিতা করেন এবং 1928-এ যখন সাইমন কমিশন আমাদের ভারতবর্ষে এসে পৌঁছায় তখন নেহরুজির উপরেও কিন্তু লাঠি চার্জ করা হয়ে থাকে। লাঠি চার্জে মারা যান লালা লাজপত রায় এবং নেহরুজির উপরেও লাঠি চার্জ করা হয়ে থাকে। এই পরবর্তী সময়ে 1929-এই এখানে ভাবনা চিন্তা করা হয় যে না, আমরা এইভাবে আর থাকবো না, আমরা দেশের স্বাধীনতার উদ্দেশ্যে আমরা এগিয়ে যাব। এবং তখন এই 1929-এই কিন্তু কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, পূর্ণ স্বাধীনতা, এই ডিমান্ডটি করা হয় এই সেশনে, 1929-এর লাহোর সেশনে, এবং যেটি ঐতিহাসিক হিসেবে পরিচিত হয়ে থাকে পরবর্তী টাইমে। এবার লাহোর সেশনে যখন এই ঐতিহাসিক পিড়িটা আমরা দেখতে পারি পরিচিত হয় এবং এখানে দেখা যাচ্ছে যে 1931-এ একটি সেশন হয় যেখানে বল্লভভাই প্যাটেল সভাপতিত্ব করেছিলেন। এই বল্লভভাই প্যাটেল যখন এই সেশনটিতে সভাপতিত্ব করেন, যেই সেশনটির নাম ছিল করাচি সেশন, এই সেশনটিতে দেখা যায় যে রেজলিউশনটা রাখা হয় সেই রেজলিউশনটা র্যাটিফাইড করা হয় কংগ্রেসের দ্বারা এবং তাতেও সম্মতি ছিল জওহরলাল নেহরু এর মাঝে ঘটে যাওয়া আরও একটি ঘটনা যেখানে আমরা দেখতে পারি যে লবণ আইন অমান্য আন্দোলন বা সল্ট সত্যাগ্রহ, সেই সল্ট সত্যাগ্রহে এখানে জওহরলাল নেহরু পার্টিসিপেট করেন এবং জওহরলাল নেহরু যখন পার্টিসিপেট করেন তখন তাকে সহ সেই সময়ের যে উল্লেখযোগ্য নেতারা রয়েছেন তাদেরকে কোথায় পাঠিয়ে দেওয়া হয়? জেলে পাঠিয়ে দেওয়া হয়। এখানে দেখা যায় যে গ্রামে তার আগে আরেকটি পয়েন্ট, 1935-এর যে অ্যাক্ট, সেই অ্যাক্টের উপর বেস করে কংগ্রেসে এখানে দেখা যায় যে বিভিন্ন জায়গায় ইলেকশন হয় 1937-এ এবং এই ইলেকশনের আগে 1936-এ এখানে আরও একটি সেশন হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, সেখানে সভাপতিত্ব করেন জওহরলাল নেহরু। এইভাবে যখন চলছিল, এখানে অ্যাক্টিভ রোল ইনি প্লে করছিলেন। 1940-এ আরও একটিবার যখন এই রকম পরিস্থিতি তৈরি হয় যে ভারতের এই মুহূর্তে দায়িত্বভার কে নেবে, 1939-এ যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা শুরু হলো, সেখানে ভারত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে পার্টিসিপেট করবে কি করবে না এই নিয়ে অশান্তি শুরু হয় তিনটি মেইন পিলারের মধ্যে। 1 গান্ধীজি, 2 সুভাষচন্দ্র, 3 হচ্ছে জওহরলাল নেহরু। গান্ধীজি বলেন হ্যাঁ, এই অসময়ে আমাদের পাশে থাকা উচিত। সুভাষচন্দ্রজি বলেন না, এই অসময়টাকেই আমাদের কাজে লাগানো উচিত। এবং তৃতীয় জওহরলাল নেহরু বলেন যে না, এই সময়টিকে আমরা কাজে লাগিয়ে আমাদেরকে যদি বলা হয় যে স্বাধীনতা দেওয়া হবে, তাহলে কিন্তু আমরা এই যুদ্ধে ব্রিটিশদের পাশে থাকতে পারি। এই রকমই বিভিন্ন আলাদা আলাদা মধ্যপন্থা নিয়ে সবসময় জওহরলাল নেহরুকে আমরা চলতে দেখি। নেহরুজি কুইট ইন্ডিয়া মুভমেন্টের যে থট, সেই থটে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিতে এখানে হিস্টোরিক একটি মুভমেন্ট করেন যেটি হয় বম্বেতে, এবং বম্বের এই মুভমেন্ট হয় 1942-এ। এবং দেখা যাচ্ছে যে 1942-এর 8ই অগস্ট যখন এই মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট চালু হয়, তখন এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট চলাকালীন সময়ে নেহরু তথা অন্যান্য লিডারদেরকে জেলে নিয়ে যাওয়া হয় এবং এনাদেরকে ছাড়া হয় 1945-এ জেল থেকে রিলিজ করা হয়। এর পরবর্তী টাইমে আবার 1946-এ দেখা যায় ওনাকে বেশ কিছু সময়ের জন্য প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয় 1946-এ। এখানে ততক্ষণে ক্যাবিনেট মিশন চলে এসেছে 1946-এ।
ক্যাবিনেট মিশন চলে আসার পরে যে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা হয় সেই সময়ে, ক্যাবিনেট মিশনের আন্ডারে যে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়, সেই ইন্টারিম গভর্নমেন্টের সেইখানে পিএম হিসেবে নির্বাচিত হন জওহরলাল নেহেরু। এবং একদম শেষে যখন 15ই আগস্ট 1947-এ আমরা স্বাধীনতা পাচ্ছি, সেই সময় ইন্ডিয়ার যে ইন্ডিপেন্ডেন্স, সেই ইন্ডিপেন্ডেন্সে সাক্ষী হয়ে থাকেন এই ব্যক্তি এবং প্রথম প্রাইম মিনিস্টার পদে নির্বাচিত হয়ে দেশের সর্বাধিক যে দায়িত্ব, সেই দায়িত্ব নিজের হাতে তুলে নেন এবং তিনি সভারেন ডেমোক্রেটিক রিপাবলিক ইন্ডিয়া, যেটি হয়েছিল জানুয়ারি মাসের 26-এ 1950-এ, সেই সময় নতুন কনস্টিটিউশনের সাক্ষী হয়ে থাকেন। এবং এরপরে তো দেখো অনেক কিছুই লেখা যায় নাকে নিয়ে, কিন্তু যেহেতু নাম্বারটা 3 থেকে 5, এই বলে আমরা একটা কনক্লুশন টানতে পারি যে বিভিন্ন বই, ডিসকভারি অফ ইন্ডিয়া, লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার, অ্যান অটোবায়োগ্রাফি, এই বইগুলি জওহরলাল নেহেরু লিখেছিলেন এবং আমাদের ইতিহাসের পাতায় ওনার যে অবদান, সেই অবদান অনস্বীকার্য, এই বলে লেখাটাকে কমপ্লিট করা যায়। এবার এখানে বেশ কিছু শর্ট কোশ্চেন আছে যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে, আমরা যদি দেখে নিই। দ্য রাইটার অফ ডিসকভারি অফ ইন্ডিয়া, তো এক্ষেত্রে আমরা আগেই পড়লাম কে, জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন, ড্যাশ ওয়াজ ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিসেম্বর 1929 অ্যাজ ইজ অ্যানুয়াল সেশন ইন দ্য সিটি অফ লাহোর। লাহোরের 1929 ডিসেম্বর মাসে এখানে কে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু কে ফার্স্ট ড্যাশ অফ ইন্ডিয়া, জওহরলাল নেহেরু কে ছিলেন প্রথম? তো জওহরলাল নেহেরু প্রথম প্রাইম মিনিস্টার ছিলেন। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ ইন্ডিয়াস লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার? সবচেয়ে বেশি সময় ধরে এখনও পর্যন্ত তার রেকর্ডকে ব্রেক করা পসিবল হয়নি, কে? জওহরলাল নেহেরু। সো এই ছিল আমাদের আলোচনা। তোমাদের যদি বেসিক আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হয় এই টপিকটির বা ডেসক্রিপটিভ সেশনে আমাদের সাথে যুক্ত থাকতে হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো। থ্যাংক ইউ, টেক কেয়ার।